এই পর্বে আমরা কঠিন পদার্থের গলনাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে আপনাদের বইয়ে হচ্ছে একটা চিত্র দেয়া আছে। তো ওই চিত্রের ব্যাপারটা আমি একটু আলোচনা করব। তো প্রথমেই আসি, আমরা হচ্ছে একটা স্ট্যান্ড নিব। যেমন এইখানে আমরা যে একটা নিচ্ছি স্ট্যান্ড, এই টাইপের একটা স্ট্যান্ড নিব। আর তারপরে হচ্ছে ধরেন এইখানে আমরা কার গলনাঙ্ক বের করব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউরিয়া যে পদার্থটা আছে, এই ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে বের করব। তো এই ইউরিয়া সারের গলনাঙ্কটা আসলে কত, এটা বের করার জন্য আমরা প্রথমে এরকম একটা স্ট্যান্ড নিব। তারপর এই যে এখানে ত্রিপদী স্ট্যান্ড, মানে এই তিন পা বিশিষ্ট যে স্ট্যান্ড, এটাকে বলা হচ্ছে ত্রিপদী স্ট্যান্ড। আর তার উপরে হচ্ছে আমরা একটা তার জালি রাখবো। আমরা যদি লক্ষ্য করি যে এখানে দেখেন একটা জালের মতো আছে, যেটা মোটামুটি এই যে জালের মতো আর কি, গুণা দ্বারা তৈরি এরকম তার জালি। আর এই তার জালির উপরে হচ্ছে আমরা একটা ওয়াচ গ্লাস রাখছি। ওয়াচ গ্লাস এমন একটা গ্লাস, মোটামুটি এই গ্লাসটার মাধ্যমে হচ্ছে মানে দেখা যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াচ গ্লাস। এখানে একটা এই ওয়াচ গ্লাস রাখলাম। ওয়াচ গ্লাসের উপরে হচ্ছে ভিতরে হচ্ছে আমরা এই ইউরিয়া যে সারগুলো, ইউরিয়া যে আছে এগুলা নিব। তো এই ইউরিয়া নিয়ে তারপরে হচ্ছে এই যে নিচে হচ্ছে আমরা একটা বার্নার নিব, এই বার্নার দিয়ে নিচে হচ্ছে তাপ দিব। তো তাপ দিলে আস্তে আস্তে এই ইউরিয়াটা তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে এই ইউরিয়াটা গলতে শুরু করবে। কত তাপমাত্রায় গলতে শুরু করবে এইটা বের করার জন্য আমরা এইখানে দেখেন এই যে স্ট্যান্ডের কাজটা কি, এই স্ট্যান্ডের সাথে আমরা একটা সুতা দিয়ে আমরা এই হচ্ছে একটা থার্মোমিটার এখানে ঝুলায় রাখছি। তো থার্মোমিটারের যে মাথাটা থাকে, ওই যে বাল্বের যে অংশটা, ওই পারদের যে অংশটা, ওই বাল্বের অংশটা হচ্ছে আমরা এই যে ইউরিয়া সারের মধ্যে ঢুকায় রাখবো। ফলে দেখা গেছে আমরা এইখানে এই এই থার্মোমিটারে একটা তাপমাত্রা শো করবে। তো আমরা দেখব যে কত তাপমাত্রায় আসলে আমার এই ইউরিয়া সারটা, এই কঠিন পদার্থটা গলতে শুরু করে। তো আমরা নরমালি মোটামুটি জানি যে একটা ইউরিয়া যদি বিশুদ্ধ হয় তাহলে দেখা যাবে যে 133 ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রায় এসে আমার এই ইউরিয়া সারটা হচ্ছে গলতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে হচ্ছে আমরা একটা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের, আমি এখানে কিছু ইম্পর্টেন্ট তিনটা লাইন উঠায় রাখছি, এই তথ্যগুলো আমাদের একটু জানা লাগে। প্রথমেই হচ্ছে গলনাঙ্কের মাধ্যমে কোন একটা কঠিন পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ এই বিষয়টা আমরা নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে, সেটা জানতে হলে আমাকে এই দুইটা বিষয় হচ্ছে জানা লাগবে। অবিশুদ্ধ যে পদার্থ আছে তার গলনাঙ্ক হচ্ছে বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়। অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়, আর স্ফুটনাঙ্কটা আবার বিশুদ্ধ থেকে বেশি হয়। তো এটার মাধ্যমেই তো আপনি বুঝতে পারবেন যে আমি তো জানি ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 133, এখন দেখলাম যে 133-এর আগে এটা গলতে শুরু করছে। তাহলে তো অবশ্যই বুঝবো যে অবশ্যই ইউরিয়া সারটার মধ্যে কোনো একটা ভেজাল আছে, এটা অবিশুদ্ধ, এটা বিশুদ্ধ না। কারণ একমাত্র বিশুদ্ধ হইলেই 133 হইতো। যেমন সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি দেখি কোনোভাবে এটা 115-র আগেই দেখা গেছে গলতে শুরু করতেছে, তাহলে আমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই সালফারের মধ্যে কোনো একটা ভেজাল আছে, এটা বিশুদ্ধ না। কারণ বিশুদ্ধ হইলে সেটা 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। এরপরে হচ্ছে একদম মোদ্দা কথা, জাস্ট এই লাইনটা যদি একবারে মনে রাখি তাহলে পুরা কথাটাই, সবগুলা কথাই মনে থাকে। সেটা হচ্ছে মিশ্র বা অবিশুদ্ধ পদার্থের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নেই। আমার যদি কোনো একটা মিশ্র পদার্থ হয়, বিশুদ্ধ যদি না হয়, সেখানে একাধিক পদার্থ মিশ্রিত থাকে, তাহলে আমরা সবসময় দেখব যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই বিষয়টা স্পষ্ট না। এই বিষয়টা দেখা গেছে যে সব সময় নির্দিষ্ট থাকবে না, এটা অনেকটা দেখা গেছে যে অনির্দিষ্ট হবে। অর্থাৎ কখনো দেখা গেল যে 133-এ বলতেছে, বা আরো কমে বলতেছে, বা বেশিতে গিয়ে বলতেছে, এরকম কম বেশি হইতেছে, এক এক সময় এক এক তাপমাত্রায় বলতেছে। তাহলে বুঝে নিতে হবে যে আমার এখানে পদার্থটা বিশুদ্ধ না। তো এই হচ্ছে বিষয়। তো মিশ্র বা অবিশুদ্ধ পদার্থের
গলনাঙ্ক যে নির্দিষ্ট না, এটা নিয়ে আবার হচ্ছে আপনাদের বইয়ে একটা পরীক্ষা দিয়ে দেওয়া আছে। তো আমরা যদি ওটাও দেখায় দিই, সেটা সহজ আর কি, কঠিন কিছু না। ওইটার ক্ষেত্রে হচ্ছে তারা আপনার এইখানে একটা বিকার নিবে, এই তারজালির উপরে এইখানে একটা বিকার নিবে। তো এই বিকারের ভিতরে হচ্ছে আমার গরম পানি নেওয়া হবে, এটার মধ্যে হচ্ছে গরম পানি নেওয়া হবে। আর এই বিকার, এই গরম পানি বিশিষ্ট বিকারের মধ্যে আমরা হচ্ছে একটা টেস্ট টিউব নিব। এই হচ্ছে এরকম নলাকৃতির এরকম একটা টেস্ট টিউব আমরা নিব। এই হচ্ছে টেস্ট টিউব নিব। তাহলে আমরা একটা বিকার নিলাম, একটা বিকার নিলাম, গরম পানির বিকার, যার মধ্যে পানিটা একটু গরম আছে। এই গরম পানির মধ্যে হচ্ছে আমরা এই হচ্ছে একটা টেস্ট টিউব নিব, যেই টেস্ট টিউবটার ভিতরে হচ্ছে আমরা মোমের গুঁড়া নিব। যে এটার মধ্যে হচ্ছে আমরা মোমের গুঁড়া নিব, মোম। তো মোমের গুঁড়া কেন নিব? তো আমরা জানি মোম হচ্ছে একটা মিশ্র পদার্থ, মোম একটা মিশ্র পদার্থ, এটা বিশুদ্ধ না। তো মিশ্র পদার্থর গলনাঙ্ক কেমন হয় এটা পরীক্ষা করার জন্য আমরা এই কাজটা করতেছি। এই টেস্ট টিউবের মধ্যে হচ্ছে আমরা মোমের গুঁড়া নিব, নিয়ে একদম নিচের দিকে এরকম চাপ দিয়ে রাখবো, রেখে তারপরে যে এখানে আমরা এই সরাসরি টেস্ট টিউবকে তাপ দিলে তো দেখা গেছে টেস্ট টিউবটা ফেটে যেতে পারে। এই জন্য আমরা তাপ জালির উপরে হচ্ছে একটা এরকম বিকার নিব, সেই বিকারে পানি নিয়ে পানি গরম করব, ওই গরম পানির মধ্যে হচ্ছে আমি এই টেস্ট টিউবটা দিব। তো এই টেস্ট টিউবটাকে আটকে রাখার জন্য এখানে আমরা এই যে আলাদা একটা ক্ল্যাম্প যুক্ত করতে পারি, তো আমি সেটা দেখাইলাম না। তো এখন এই টেস্ট টিউবের ভিতরে আমি যখন এই থার্মোমিটারটা দিব, দিয়ে এখানে যখন তাপ দিতেছি, তো আমরা তো বুঝতেই পারতেছি এই তাপের, এই তাপটা দেখা গেছে মোমের ভিতরে যাবে। তো মোমটা দেখা গেছে তখন গলতে শুরু করবে। এখন এই যে মোমটা গলতে শুরু করবে, কত তাপমাত্রায় গলতে শুরু করবে আমরা যদি এটা একটু খেয়াল করি, আমরা দেখবো যে এখানে কোনো নির্দিষ্ট তাপমাত্রা পাওয়া যাবে না, একটা তাপমাত্রার পরিসর পাওয়া যাবে। দেখা যাবে থার্মোমিটারে যে এত থেকে এত তাপমাত্রার মধ্যে এই মোমটা আস্তে আস্তে গলতেছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো তাপমাত্রা পাওয়া যাবে না যে 133-এ আসলো আর অমনি গলতে শুরু করলো, ব্যাপারটা এরকম না। আমরা আহ এই এর পরের ভিডিওতে আমরা জিনিসটা একটু ক্লিয়ার করব যে এই যে এই সুপ্ত তাপ, তারপর হচ্ছে গলনের সুপ্ত তাপ, বাষ্পায়নের সুপ্ত তাপ, এই ব্যাপারগুলো একটু পরে বলবো। আপনারা আপাতত এইটুকু খেয়াল করেন, এই যে ইউরিয়া নিয়ে যখন পরীক্ষা করছিলাম, তো ইউরিয়া 133-এ গলতে শুরু করে। তো ওই 133-এ দেখা গেছে ইউরিয়া যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ইউরিয়া না গলে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ইউরিয়ার তাপমাত্রাটা দেখা গেছে 133-ই থাকবে। বাট মোমবাতির যে গুঁড়া আছে, এইটার ক্ষেত্রে দেখা যায় যে আমার এই এই যে মোমবাতির এই এই মোমের সরি মোমের যে অংশটা, এগুলো দেখা গেছে গলবে, কিন্তু তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে না, এটা গলতে থাকবে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখা গেল যে একটা নির্দিষ্ট পরিসর, মানে কথার কথা ধরলাম যে 20 থেকে 30 এত তাপমাত্রার মধ্যে এটা আস্তে 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 গলতে 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 পুরা তরল মোমে পরিণত হবে। বাট ইউরিয়ার ক্ষেত্রে বা সালফারের ক্ষেত্রে বিশুদ্ধ যদি নেই, তাহলে এগুলোর ক্ষেত্রে যেটা হবে, 133-এ আসলো, ইউরিয়া গলতে শুরু করলো, যতক্ষণ পর্যন্ত গলা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত 133-ই থাকবে, একটা নির্দিষ্ট তাপমাত্রাই থাকবে। বাট এই মিশ্র যে মোমটা আমি নিছি, এই মোমের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যে মোমের গুঁড়া গুলা গলা শুরু করবে, আর এদিক দিয়ে তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট তাপমাত্রার পরিসর পর্যন্ত পুরা মোমটা গলে তরলে পরিণত হবে। মানে একটাই তাপমাত্রা থাকবে না, একটা তাপমাত্রার পরিসর পর্যন্ত থাকবে, যে এত থেকে এতর মধ্যে এটা আস্তে আস্তে গলে পুরা তরলে পরিণত হবে। তো এই হচ্ছে আমার টোটাল কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কথা। তো এখন আমরা তরল পদার্থের স্ফুটনাঙ্ক কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। তো এটাও সেম আমাদের আগের পরীক্ষাটার মতোই, যে আমরা একটা ত্রিপদী স্ট্যান্ড, তার উপর তার জালি, এন্ড দেন তার উপরে হচ্ছে একটা বিকার নিব, এবং সেই বিকারে হচ্ছে আমরা কিছু পরিমাণে বিশুদ্ধ পানি নিব। এরপরে হচ্ছে একটা স্ট্যান্ড নিব, এবং এই স্ট্যান্ডের সাথে একটা থার্মোমিটার এই বিশুদ্ধ পানির ভিতরে রাখবো।
তো এরপরে আমরা এখানে তাপ দিতে থাকবো এই বার্নারের সাহায্যে। তাপ দিতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে যে এই তাপটা আমার এই তরল পদার্থ গ্রহণ করবে, ফলে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়তে বাড়তে আমরা দেখবো যে মোটামুটি থার্মোমিটারে যখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমার এই তাপমাত্রার ইয়াটা যখন উঠবে 100-তে, তখন আমরা দেখব যে এই তরল পদার্থটা বাষ্প হইতে শুরু করছে, স্ফুটন হইতে শুরু করছে। তার মানে আমরা বুঝতে পারি এই তরল পদার্থটার স্ফুটনাঙ্ক হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে আমরা কোন একটা তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারি, এবং এই ক্ষেত্রেও আমরা আগের মতোই বলতে পারি যে স্ফুটনাঙ্কের মাধ্যমেও কোন একটা তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। একটা তরল পদার্থের মধ্যে যদি ভেজাল মিশ্রিত থাকে, সেটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই তরল পদার্থটা কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় দেখা গেছে স্ফুটন হবে না, তার স্ফুটনও দেখা গেছে যে ভিন্ন ভিন্ন হবে। তো যেমন আমাদের বইয়ে একটা উদাহরণ দেয়া আছে যে আমরা বিশুদ্ধ তরল না নিয়ে এই তরলের মধ্যে ধরেন যে আমরা যদি অ্যালকোহল মিশ্রিত করি, তাহলে দেখা যাবে সেটার 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে স্ফুটন হবে না। সো তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে যখন হবে না, তখনই আমি বুঝতে পারবো তাহলে অবশ্যই এটা কোনো বিশুদ্ধ পানি না। এইভাবে কোন একটা তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেই জিনিসটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো স্ফুটনাঙ্কের মাধ্যমে।